আমার 5 বছরের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে কথা বলা শিখতে সে কেবল 1 বছর সময় নষ্ট করেছিল। তারপর থেকে যতক্ষণ সে জেগে থাকে, এক মুহূর্ত চুপ করে থেকে সময় নষ্ট করে না। তার মা অনেক সময় ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি তা পারি না। মিনি চুপ থাকলে এমন অস্বাভাবিক দেখতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্যই আমার সঙ্গে তার কথোপকথনটা ভীষণ উৎসাহের সাথে চলতে থাকে। সকালবেলায় আমার নভেলের সপ্তাদশ পরিচ্ছেদে হাত দিয়েইছি, এমন সময় মিনি এসেই আরম্ভ করে দিল। বাবা, রামদয়াল দারোয়ান কাকে কাউয়া বলছিল? সে কিচ্ছু জানে না, না? আমি পৃথিবীতে বিভিন্ন ভাষার সম্বন্ধে তাকে বোঝানোর আগে সে তৃতীয় প্রসঙ্গে আসলো। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুদ দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছিও বকতে পারে? কে বলি বকে, দিন রাত বকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য অপেক্ষা না করে হঠাৎ জিজ্ঞাসা করে বসলো, বাবা, মা তোমার কে হয়? মনে মনে বললাম, শ্যালিকা। মুখে বললাম, মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করগে, যা, আমার এখন কাজ আছে। সে তখন আমার লিখবার টেবিলের পাশে পায়ের কাছে বসে নিজের 2 হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল। আগদুম বাগদুম, আগদুম বাগদুম, আগদুম বাগদুম। আমার সপ্তদশ পরিচ্ছেদের প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উঁচু পাঁচিল থেকে নিচের নদীর জলে ঝাঁপ দিয়েছে। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা বন্ধ করে জানালার ধারে ছুটতে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা ধীর গতিতে পথ দিয়ে যাচ্ছিল। তাকে দেখেই আমার কন্যা রত্নের যেরকম ভাবোদয় হলো বলা শক্ততা। তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করে দিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। আমি ভাবলাম এখনই বুঝি ঘাড়ে একটা বিপদ এসে উপস্থিত হবে। আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হেসে মুখ ফিরালো এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগলো, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তরপুরে দৌড় দিল। তার আর চিহ্নও দেখতে পাওয়া গেল না। তার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করলে তার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। এদিকে কাবুলিওয়ালা এসে হাসি মুখে আমাকে সেলাম করে দাঁড়ালো। আমি ভাবলাম, যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তাও লোকটাকে ঘরে ডেকে এনে তার কাছ থেকে কিছু না কেনাটা ভালো হয় না।
কিছু কেনা হলো। তারপর 5টা কথা এসে পড়ল। আব্দুর রহমান, রুশ, ইংরেজ এদের নিয়ে সীমান্ত রক্ষা নীতি সম্পর্কে গল্প চলতে লাগলো। অবশেষে যাওয়ার সময় সে জিজ্ঞাসা করল, বাবু, তোমার লড়কি কোথায় গেল? আমি মিনির অমূলক ভয় ভাঙাবার জন্য তাকে বাড়ির ভেতর থেকে আনলাম। সে আমার গা ঘেঁষে কাবুলিওয়ালার মুখ এবং ঝুলির দিকে সন্নিগ্ধভাবে তাকিয়ে দাঁড়িয়ে রইল শুধুমাত্র। খুকি, এই নাও কিসমিস, খোবানি। না, চাই না। দ্বিগুণ সন্দেহের সাথে আমার হাঁটুর কাছে মিনি বসে রইল। প্রথম পরিচয়টা এমনি ভাবেই গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি থেকে বেরোবার সময় দেখি আমার কন্যাটি দরজার সামনে বেঞ্চির ওপর বসে অনর্গল কথা বলেই যাচ্ছে সে, এবং কাবুলিওয়ালা তার পায়ের কাছে বসে হাসি মুখে তা শুনে চলেছে, এবং মাঝে মাঝে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলায় ব্যক্ত করছে। মিনির এই 5 বছরের জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। আবার দেখি তার ছোট্ট আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে বললাম, ওকে এসব কেন দিয়েছ? অমনা দিও না। বলে পকেট থেকে একটা আদুলি নিয়ে তাকে দিলাম। সে অসংকোচে আদুলিটা নিয়ে ঝুলিতে পড়ল। বাড়িতে ফিরে এসে দেখি সে আদুলিটি নিয়ে 16 আনা গোলযোগ বেঁধেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ নিয়ে ভৎসর্ণার স্বরে মিনিকে জিজ্ঞাসা করছে, তুই এই আদুলি কোথায় পেলি? কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলিওয়ালার কাছ থেকে আদুলি তুই কেন নিতে গেলি? আমি চাইনি, সে আপনি দিলে। আমি এসে মিনিকে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে গেলাম। তার মুখ থেকে জানলাম, কাবুলিওয়ালা তো রোজ আসি বাবা। সে এসে আমাকে পেস্তা বাদাম দেয়। কাবুলিওয়ালা খুব ভালো বাবা। দেখলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা রহমতকে দেখা মাত্র আমার কন্যা হাসতে হাসতে জিজ্ঞাসা করল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভেতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু চোখ করে হাসতে হাসতে উত্তর করত, হাতি। এই পরিহাসে দুজনেই বেশ মজা পেত, এবং শরৎকালের সকালে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্যরস দেখতে আমারও বেশ ভালো লাগত। তাদের দুজনের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলতো, খুকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুর বাড়ির শব্দটার সাথে পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুর বাড়ির সম্বন্ধে জ্ঞান দান করিনি। এই জন্যই রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারত না, অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকা নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ। সে উল্টে জিজ্ঞাসা করত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফলন করে বলিত, আমি শ্বশুরকে মারবে। শুনে মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত।
আমি ভ্রমণ পিপাসু মানুষ, কিন্তু কলিকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি। কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার মন ছুটে যায়। তেমনি বিদেশি লোক দেখলেই অমনি নদী, পর্বত, অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয়। এই জন্যই সকালবেলায় আমার ছোট ঘরের টেবিলের সামনে বসে এই কাবুলিওয়ালার সঙ্গে গল্প করে আমার অনেকটা ভ্রমণের কাজ হতো। মনির মা অত্যন্ত সংকুচিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনলে তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটায় বিশেষ লক্ষ্য করে ছুটে আসছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর, ডাকাত, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শুঁয়োপোকা, আরশোলা এবং সাহেবের দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে থেকেও সে বিভীষিকা তাঁর মন থেকে দূর হয়নি। রহমত কাবুলিওয়ালার সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন। আমার বাপু ওই কাবলেকে মোটেও সুবিধার মানুষ মনে হয় না। তোমার যে সবেতেই দেখে সন্দেহ। রহমত খারাপ মানুষ নয়, এ আমি হলপ করে বলতে পারি। সবাইকে সন্দেহ করা যে দেখি তোমার অভ্যেসে দাঁড়িয়েছে। কখনো কি কারো ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নেই? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটা ছোট ছেলে চুরি করে নেওয়া কি একেবারেই অসম্ভব? ব্যাপারটা যে অসম্ভব তা নয়, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করবার শক্তি সকলের সমান নয়, এটা ঠিক। এই জন্য হয়তো তোমার মনে এত ভয়। কিন্তু তাই বলে বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারবো না আমি কিছুতে। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করবার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ঘুরতে হয়, কিন্তু তবুও একবার মিনির সাথে দেখা করেই যায়। দেখলে সত্যিই মনে হয় দুজনের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না, সেদিন দেখি সন্ধ্যার সময় এসেছে। অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলি ঢালা জামা পাজামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখলে বাস্তবই হঠাৎ মনের ভিতর একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করে হাসতে হাসতে ছুটে আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পূরণ সরল পরিহাস চলতে থাকে, তখন মন ভালো হয়ে যায়। একদিন সকালে আমার ছোট ঘরে বসে প্রুফ শিট সংশোধন করছি। বিদায় নেওয়ার আগে আজ 2-3 দিন থেকে শীতটা খুব কনকনে হয়ে উঠেছে। চারিদিকে একেবারে হিহিকার পড়ে গেছে। জানালা দিয়ে সকালের রোদ টেবিলের নিচে আমার পায়ের ওপর এসে পড়ছে। সেই উত্তাপটুকু বেশ ভালো লাগছে। বেলা বোধ করি 8টা হবে। মাথায় কলাবন্ধ জড়ানো। প্রাত ভ্রমণকারীরা প্রাত ভ্রমণ সেরে প্রায় সকালে ঘরে ফিরছে। এমন সময় রাস্তায় ভারী একটা গন্ডগোল শোনা গেল। তাকিয়ে দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে। তার পিছনে কৌতূহলী ছেলেদের দল আসছে। রহমতের জামাতে রক্তের চিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। আমি দরজার বাইরে গিয়ে পাহারাওয়ালাকে দাঁড় করালাম। জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি?
কিছুটা তার কাছে কিছুটা রহমতের কাছে শুনে জানলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে টাকা ধার করেছিল, কিন্তু মিথ্যে কথা বলে সে সেই দিনা অস্বীকার করে এবং তা নিয়ে বচসা করতে করতে রহমত তাকে এক ছুরি বসিয়ে দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানান রূপ অশ্রাব্য গালি দিয়েছে। এমন সময় কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করে ডাকতে ডাকতে মিনি ঘর থেকে বেরিয়ে আসলো। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাসে প্রফুল্ল হয়ে উঠল। তার কাঁধে আজ ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাদের অভ্যস্ত আলোচনা হলো না। মিনি একেবারেই তাকে জিজ্ঞাসা করল, তুমি শ্বশুর বাড়ি যাবে? সেখানেই যাচ্ছি খোকি। যখন দেখলো উত্তরটা শুনে মিনি হাসলো না, তখন হাত পাকিয়ে বলল, আমি শ্বশুরকে মারতাম, কিন্তু কি করিব, হাত পাছে বাধা। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হলো। তার কথা একরকম ভুলে গেলাম। আমরা যখন ঘরে বসে চির অভ্যাস নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারাগারের মধ্যে যে কেমন করে দিন কাটাচ্ছে তা আমাদের মনেও উদয় হতো না। আর চঞ্চলা হৃদয়ে মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তা তার বাবাকেও স্বীকার করতে হয়। সে স্বচ্ছন্দে তার পুরনো বন্ধুকে ভুলে গিয়ে নতুন বন্ধুর সাথে বন্ধুত্ব করল। পরে ক্রমে যত তার বয়স বেড়ে উঠতে লাগল, ততই সখার পরিবর্তে একটি একটি করে সখী জুটতে লাগল। এমনকি এখন তার বাবার লিখবার ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না। আমি তো তার সাথে এক প্রকার আড়ি করেছি। কেটে গেল বেশ কয়েক বছর। আরো এক শরৎকাল এসেছে। আমার মিনির বিয়ের সম্বন্ধ স্থির হয়েছে। পূজার ছুটির মধ্যে তার বিয়ে স্থির হয়েছে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী ঘর অন্ধকার করে প্রতি গৃহে যাত্রা করবে। আমার ঘরে আজ রাত্রি শেষ হতে না হতেই সানাই বাজবে। সে বাঁশি যেন আমার বুকের মধ্যে থেকে কেঁদে কেঁদে বেজে উঠছে। করুণ ভৈরবী রাগিনীতি আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রোদের সাথে সমস্ত বিশ্বজগৎময় ব্যাপ্ত করে দিচ্ছে। আজ আমার মিনির বিয়ে। সকাল থেকে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা। উঠানে বাঁশ বেঁধে পাল কাটানো হচ্ছে। বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাবার ঠ্যাং ঠাং শব্দ উঠছে। হাঁক ডাকের সীমা নেই আজ। আমি আমার লিখবার ঘরে বসে হিসাব দেখছি। এমন সময় রহমত এসে সেলাম করে দাঁড়ালো। আমি প্রথমে তাকে চিনতে পারলাম না। তার সেই ঝুলি নেই, তার সেই লম্বা চুল নেই, তার শরীরে আগের মতো সেই তেজও নেই। অবশেষে তার হাসি দেখে তাকে চিনলাম। বললাম, কি রহমত, কবে আসলে? কাল সন্ধেবেলা জেল হইতে খালাস পাইয়াছি। কথাটা শুনে কেমন কানে খট করে উঠল।
কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখিনি। তাকে দেখেই সমস্ত অন্তর কোণ যেন সংকুচিত হয়ে গেল। আমার ইচ্ছা করতে লাগলো আজকের এই শুভ দিনে এই লোকটা এখান থেকে চলে গেলেই ভালো হয়। আমি তাকে বললাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছুটা ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনে সে তৎক্ষণাৎ চলে যেতে উদ্যত হলো। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল, বাবুজি, খোকিকে একবার দেখতে পাইব না? তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। সে যেন মনে করেছিল মিনি আবার সেই আগের মতো কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা বলে ছুটে আসবে। তাদের সেই পুরানো হাস্যলাপের কোনো পরিবর্তন হয়নি। এমনকি পূর্ব বন্ধুত্ব এর কথা মনে করে সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিছু কিশমিশ বাদাম হয়তো কোনো স্বদেশী বন্ধুর কাছ থেকে চেয়ে চিনতে এনেছিল। তার সে নিজের ঝুলিটি আর ছিল না। আমি বললাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারোর সাথে দেখা হবে না রহমত। সে যেন কিছুটা খুন হলো। স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাইল। তারপরে বাবু সেলাম বলে দরজা দিয়ে বেরিয়ে গেল। আমার মনটায় কেমন একটু ব্যথা বোধ হলো। মনে করেছি তাকে ডাকবো, এমন সময় দেখি সে নিজেই ফিরে আসছে। কাছে এসে বলল, এই আঙুর আর কিঞ্চিত কিশমিশ বাদাম খোকির জন্য আনিয়াছিলাম, তাকে দিয়ে দিবেন। আমি সেগুলো নিয়ে দাম দিতে চাইলে সে হঠাৎ আমার হাত চেপে ধরে বলল, আপনার বহু তোয়া আমার চিরকাল মনে থাকবে বাবু। আমাকে পয়সা দিবেন না বাবু। তোমার যেমন একটি লড়কি আছে, তেমন আমার দেশেও আমার একটি লড়কি আছে। আমি তারই মুখখানা মনে করিয়া তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে নিয়ে আসি। আমি তো সৌদা করতে আসি না বাবু। এই বলে সে নিজের মস্ত টিলা জামাটার ভিতরে হাত দিয়ে বুকের কাছ থেকে এক টুকরো ময়লা কাগজ বের করল। বহু সযত্নে ভাঁজ খুলে দুটি হাতে আমার টেবিলের ওপর মেলে ধরল। দেখলাম কাগজের ওপর একটি ছোট্ট হাতের ছাপ। ফটোগ্রাফ নয়, তেলের ছবিও নয়। হাতে খানিকটা ভোসা মাখিয়ে কাগজের উপরে তার চিহ্ন নিয়েছে। মেয়ের এই স্মৃতি চিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচতে আসে। দেখে আমার চোখ ছলছল করে উঠল। তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা, আর আমি একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয়, তা ভুলে গেলাম। তখন বুঝতে পারলাম সেও যে আমিও সেও পিতা, আমিও পিতা। তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতী সেই হাতের ছাপ আমারই মিনিকে মনে করিয়ে দিল। আমি তৎক্ষণাৎ মিনিকে ভেতর থেকে আসতে খবর পাঠালাম। ভেতর বাড়িতে এতে অনেকে আপত্তি উঠেছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করলাম না। রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা থতমত খেয়ে গেল। তাদের পুরানো আলাপ জমাতে পারল না। অবশেষে হেসে বলল, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে। এখন আর সে আগের মতো উত্তর দিতে পারল না।
রহমতের প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালো। কাবুলিওয়ালার সাথে মিনির যেদিন প্রথম দেখা হয়েছিল, আমার সেই দিনের কথা মনে পড়ল। মনটা কেমন ব্যথিত হয়ে উঠল। মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েও ইতিমধ্যে এইরকমই বড় হয়েছে। তার সঙ্গেও আবার নতুন আলাপ করতে হবে। তাকে ঠিক আগের মতো তেমনটি আর পাবে না। এই 8 বৎসরে তার কি হয়েছে তাই বা কি জানি। সকালবেলায় শরতের স্নিগ্ধ আলোতে সানাই বাজতে লাগল। রহমত কলকাতার এক গলির ভিতরে বসে আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখতে লাগলো। আমি একখানি নোট তাকে দিলাম। তারপর বললাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এই টাকাটা দান করে হিসাব থেকে উৎসব সমারোহে 2-1 অঙ্গ ছেঁটে দিতে হলো। যেমন মনে করেছিলাম তেমন করে ইলেকট্রিক আলো চালাতে পারলাম না। ঘরের বাদ্যও আসলো না। ভিতর বাড়ির মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করতে লাগলেন। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল।